নমস্কার বন্ধুরা, আজকে যে স্টেশনের ঘটনা বলবো সেটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের জনবহুল স্টেশনের মধ্যে অন্যতম। তেমন একটি স্টেশনে ভৌতিক ঘটনা ভাবতে খুব অবাক লাগে, তবে ঘটনা যিনি পাঠিয়েছেন স্টেশনেই তার রুজিরুটি। তিনি একজন হকার ভাই। উনি বলছেন, শিয়ালদা স্টেশন থেকে নেমে একটু এগিয়ে গিয়েই আমি ফুটপাতে বসি। কি বিক্রি করি না করি সেসব বলে লাভ নেই। নিত্যদিনের যাতায়াত, সকালে যাই রাত্রে আসি। কিন্তু এটা ঘটনাটা 2023 সালের। বলছে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। উনি বলছেন ঘটনাটা প্রথম শুনেছিলাম আমাদের ট্রেনেতেই যাতায়াত করতো। উনি ট্রেনে ঘুরে ঘুরে লজেন্স বিক্রি করতেন। বলছে দুটো ঘটনা একসঙ্গে ঘটে যাওয়া কাকতালীয় কিনা বলতে পারবো না। লজেন্স বিক্রি করতেন। ওনার বাড়িতে ওনার স্ত্রীর ক্যান্সার হয়েছিল, বর্তমানে স্ত্রী মারা গেছেন। উনি ভালো চাকরি করতেন, একটি প্রাইভেট জায়গায় চাকরি করতেন। যা রোজগার হতো ওনার চলে যেত, কিন্তু স্ত্রীর অসুখ হবার পর তার উপর দুটো ছেলের পড়াশুনো ওনাকে একেবারে সর্বশান্ত করে পথে দাঁড় করিয়ে দেয়। নিজের বসত বাড়িটুকু ওনাকে বিক্রি করতে হয়, তারপর একটি ভাড়া বাড়িতে আসেন। তারপরও স্ত্রীর চিকিৎসা, ছেলেদের পড়াশুনো উনি চালিয়ে যাচ্ছিলেন, এবং হকারি করা ছাড়া ওনার কাছে আর কোনো অপশান ছিল না। সম্মানের সঙ্গে একটি ভালো কাজ করলেই ওনার চলতো, এরকম একটি বিষয় এসে দাঁড়িয়েছিল। অনেকটা বয়স হয়ে গেছে, 40-এর ওপর বয়স, যে কোনো জায়গায় চট করে চাকরি পাবেন না, ইত্যাদি ইত্যাদি বলে প্রায় উনি দুঃখের কথা বলতেন। প্রথম ফেরি করতে গিয়ে একটু ইতস্তত বোধ কাজ করতো, খুব কষ্ট পেতেন। বলতে মনে খুব কষ্ট পেতাম যে এরকম তো কখনো করতে চাইনি। প্রায় দিন গিয়ে বসে পড়তাম যাত্রীদের চেয়ারে, বলতে পারতাম না যে লজেন্স নেবেন। আস্তে আস্তে অভ্যেস হতে সময় লেগেছিল। তো এনার সঙ্গে গল্প করতে করতে ইনি নিজের দুঃখের ঘটনা বলতে বলতে বলেন যে তার মধ্যে এমন একটা ঘটনা হয়ে গেছিল। একেবারে প্রথম এই পেশায় এসেছি, অভ্যেস নেই, ভালো করে ঠিক ফেরি করতে পারছি না, তার মধ্যে এরম একটা ঘটনা। তো ইনি বলে যে এরম মানে কি ঘটনা। তখন উনি বলতে শুরু করেন যে রাত্রেবেলা তখন প্রায় 9:30 বাজে, ফিরে আসছি। ট্রেনটা বেশ ভিড়, ভালো ভিড় আছে। আমি নামবো একেবারে ডানকুনিতে, সুতরাং মাঝখানে আমার কোনো চিন্তা নেই। শুধু ভেবেছিলাম মাঝে মাঝে নেমে নেমে চেঞ্জ করব কম্পার্টমেন্ট, কারণ আবার অনেককে দেখি রানিংয়ে নামার অভ্যেস ছিল না, ভয় লাগতো। ট্রেন দাঁড়িয়ে গেলে তারপর নামবো। তো নেমে চেঞ্জ করে দমদমে অন্য একটা কম্পার্টমেন্টে উঠলাম। সেটা একটি মহিলা কম্পার্টমেন্ট। ম্যাডামরা বসে নিজেদের মধ্যে গল্প করছেন, কেউ অফিসের গল্প, কেউ বাড়ির গল্প, ছেলে মেয়ের গল্প। তো একটা কোণে একজন ভদ্রমহিলা বসেছিলেন। বসে বসে চুপ করে মোবাইলও দেখছেন না, কারোর সঙ্গে কথা বলছেন না, শুধু জানলার বাইরে তাকিয়ে আছেন। এবং কিছুক্ষণ বাদে আবার যখন জানি না কেন ওনার দিকে চোখ গেল, একটু মাথা নিচু করে বসে আছেন। দেখি মনে হচ্ছে মানসিক অবস্থা ভালো নেই। তো তবু ভাবলাম যদি নেয়, সবাই তো গল্প করছে, কেউ একজন দুজন নিল, বাকিরা কেউ ফিরেও তাকাচ্ছে না। তো ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলে, দিদি নেবেন? প্রথমে শুনতে পেল না, তৃতীয়বার দিদি নেবেন? তৃতীয়বার সে ভদ্রমহিলা চোখ তুলে তাকালো, তাকিয়ে বলছেন, দিয়ে দিন। বলে, কটা নেবেন? 1, 2, 3 ছোট ছোট প্যাকেট। প্রায় 10-12টা নিয়ে নিল। নিয়ে বলছে, ঠিক আছে যান। টাকা?
না টাকা দেবো না, যান। এবার বাকিরাও তাকাচ্ছে, বলছে কি মানে মানসিক ভারসাম্যহীন নাকি? চকলেটগুলো নিল, লজেন্সগুলো নিল, নিয়ে বলছে যে পয়সা দেবে না, মানে মজা করছেন? তো বলে দিদি আপনি কি মজা করছেন, বা যদি নাকি ভাঙানি নেই বা এরম কিছু ভাবছেন, আমি ভাঙানি দিয়ে দিতে পারবো। তো একটু বচসা হলো এবং দু একজন বলল, তারা একটু ভালো, বলছে নেবেন না, গরিব মানুষের জিনিস নষ্ট করছেন কেন, টাকা নেই দিয়ে দিন ওকে। ভদ্রমহিলা অদ্ভুতভাবে বিশ্রীভাবে তাকালো, উনি বলছেন ওনার দিকে, ওই মহিলাদের দিকে কটকট করে তাকালো, এনার দিকে তাকালো, তাকিয়ে চলন্ত ট্রেন থেকে সেই লজেন্সের প্যাকেটগুলো ছুঁড়ে ট্রেন থেকে বাইরে ফেলে দিল লাইনে। ভদ্রলোক অবাক, উনি বলছেন আমি অবাক হয়ে আছি, যে কি মানে একেবারে পাগল। সত্যি একে বলা উচিত হয়নি। বলে আমার আর মহিলাদের সঙ্গে কি তর্ক বিতর্ক করব, আমার হয়ে বাকি দিদিরাই বলছেন একজন। এবার এই অবস্থা দেখে অনেকেই কিছুটা দয়া পরবশ হয়ে নিল লজেন্সগুলো, অনেকগুলো লজেন্স হলো, বিক্রি হলো, কিছু টাকা এলো। কয়েকজন আবার বলছে কত ক্ষতি হলো আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম না দরকার নেই, যেটুকু যে এমনি কিনলো। তারপর আমি পরে স্টেশনে ট্রেন থেকে নেমে, যে ট্রেন দাঁড়ালো লেডিস কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে গিয়ে জেনারেলে গিয়ে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। বসার জায়গা পেয়ে গেছিলাম, রোগা মানুষ একটুখানি জায়গা হলেই হয়। বসে মন মেজাজ বেশ খারাপ, বলছে কেমন একটা অপ্রীতিকর একটা পরিস্থিতি। আচ্ছা সত্যি যদি ওনার মানসিক ভারসাম্যহীন হয়, আমার বোধহয় জোর করে লজেন্সের কথা বলা উচিত হয় না। এরকম 7-5 উনি ভাবছেন। ভাবতে উনি দেখছেন ওই ভদ্রমহিলা জেনারেল কম্পার্টমেন্টে এসে বসে আছেন, চুপচাপ তাকিয়ে আছেন। উনি দেখে একটু মনে হলো না, এ সত্যিই মাথা খারাপ, চোখটা ঘুরিয়ে নিলেন। চোখটা ঘোরানোর পরও কেমন একটা শরীরটা অস্বস্তি লাগছে, ভাল লাগছে না। আবার দেখছেন ভদ্রমহিলা তাকিয়ে আছেন। টাকা নেবেন না? উনি বললেন না আমার টাকা লাগবে না। নিন না টাকা। না দিদি লাগবে না, ছেড়ে দিন, বাদ দিন, কথা বাড়াবেন না, আমি কথা বাড়াতে চাইছি না। এবার দু একটা এরকম ভাবে কথা বলাতে দু একজন তাকাচ্ছে, কি দাদা কি হয়েছে, কি বললো, না কিছু হয়নি, সব ঠিক আছে। ডানকুনি অবধি যত দূর আমি ভাবছি যে এইবার বোধহয় নামবে, পরপর তারপরে ভাবলাম কিছু না হোক, তখন প্রায় বালিঘাটের দিকে ট্রেনটা যাচ্ছে, যে বালিঘাটে এবার নামবে, আর কত দূর যাবে। সে নামার নাম নেই, বসে আছে আর অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এবার কিছুক্ষণ বাদে খেয়াল করলাম ওনার গলায় কিরম পুঁথির মালা, আর হাতের নখগুলো এমন নোংরা, আর জামা কাপড়টা অদ্ভুত, মানে এটা আলখাল্লা জাতীয় পোশাক, ঠিক যেন আফগানিস্তান বা ওই জাতীয় দেশের লোকেরা যেমন পরে না, একটা আলখাল্লা টাইপের, ওরকম টাইপের একটা কিছু পরে আছে। বলে প্রথমে তো মহিলাদের পোশাকের দিকে ভাবে নজর করিনি, কখন কত রকম কি নতুন ফ্যাশন বেরোচ্ছে, কিন্তু এবার ওনার ওই অদ্ভুত ব্যবহারের সঙ্গে পোশাকটা কেমন যেন অদ্ভুত লাগলো। আচ্ছা এরা আবার তান্ত্রিক গোছের কিছু নয় তো? একেতে তো নিজের জীবনে অশান্তি শেষ নেই, বাড়িতে স্ত্রী অসুস্থ, তার কেমোর টাকা জোগাড় করতে করতেই নুন আনতে পান্থা ফুরোচ্ছে, ছেলেদের পড়াশুনো, তাছাড়া খাবারের জোগাড়। এর মধ্যে এনার কি পাল্লায় পড়লাম রে বাবা। বলছেন আমি ডানকুনিতে নামলাম, নেমে এবার বেশ ভিড়ের মধ্যে ভাবলাম যে যাক আমি ভিড়ের মধ্যে হারিয়ে গেছি। উমা, কিছুক্ষণ বাদে একটা জায়গায় দাঁড়িয়েছি, চটিতে কি একটা ঢুকেছে বার করার জন্য দাঁড়িয়েছি, হঠাৎ দেখি পিঠে থপ করে আওয়াজ। ভাবলাম চেনা কোনো লোক। ডানকুনি থেকে আমার বাড়ি স্টেশন থেকে বেশি দূর না। পেছন ঘুরে তাকাতেই দেখলাম ও মা, ভদ্রমহিলা। কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, ট্রেনে যেমন লাগছিল না, এখানে আবার মুখের গঠনটা কেমন অন্যরকম লাগছে, পোশাকের রঙটা অন্যরকম লাগছে।
কি মারাত্মক ভয় লাগলো, ভদ্রলোক বলছেন আমি বলে বোঝাতে পারবো না। মানে নিজের ওপর নিজের রাগ হচ্ছে যে কি কুক্ষণে এর কাছে আমি বিক্রি করতে গেছিলাম লজেন্স। যখন দেখলাম অদ্ভুতভাবে বসে আছে মাথা নিচু করে, তার মন খারাপ হোক যাই হোক বা এমনি বসে থাকুক, একে ঘাঁটানো আমার উচিত হয়নি। আমি বলছি আমার কিছু লাগবে না দিদি, কোনো টাকা পয়সা লাগবে না, আমি দয়া করে আমার পিছু ছাড়ুন। এবার আমি ডানকুনিতে নেমেছি, আমার চেনা জায়গা, আমি জানি আমাকে এখানে অনেকেই চেনে, 10 জনের মধ্যে একজন আমার চেনা বেরিয়ে যাবে যারা যাতায়াত করছে। দু একটা লোক কী হয়েছে কী হয়েছে আমার নাম করে, দাদা কী হয়েছে, তাহলে এই ভদ্রমহিলা সেই ওখান থেকে এরকম এই ব্যাপার আমার পেছু নিয়েছে, প্রথমে এরকম ফেলে দিল, এখন বলছে টাকা নিচ্ছে, কয়েকজন বলছে টাকা দিতে চাইতে নিয়ে নাও না। আমি বলছি না না আমি এনার থেকে কোনো টাকা পয়সা নেব না। বলে কী টাকা দেবেন দিন, 10-12টা লজেন্সের দাম দিয়ে দিন। এইবার যখন তারা চেপে ধরলো যে 10-12টা লজেন্সের দাম দিয়ে দিন, ও মা তখন আর কিছু বলছে না, তখন ফ্যাল ফ্যাল করে তাকালো, এবার পেছন হেঁটে চলে যাচ্ছে। তখন কজন বললো যে আসলে মাথা খারাপ, পাগল, অনেক ধরনের পাগল হয়, এরা এক টাইপের পাগল, তুমি না বলছিলে বলে ও আরও চেপে ধরেছিল, মানসিক রোগী তো, এরা অনেক রকম এরকম অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে, ছাড়ো, এবার এরকম অদ্ভুত কাউকে দেখলে লজেন্স বিক্রি করো না, সাধারণ যারা কথা বলছে গল্প করছে সাধারণ মহিলা বা পুরুষ তাদেরকে বিক্রি করো। বললো আমি তো এরকম কখনো এরকম পাল্লায় পড়িনি, বুঝতে পারিনি, ভয় লাগছিল যে তান্ত্রিক তান্ত্রিক নয় তো, ওই দূর দূর ওসব কিচ্ছু না, মাথা খারাপ আর কিছু না। স্টেশন থেকে নেমে আমার বাড়িতে প্রথমে আমি সাইকেল করেই যেতাম, বড় ছেলেটার পড়াশুনোর প্রবলেম হচ্ছিল, এখন তো সাইকেল কেনার সামর্থ্য নেই, ছেলেকেই সাইকেলটা দিয়েছিলাম, ও কোচিং যাতায়াত করবে, বাড়িতে কিছু দরকার হলো আমি হেঁটেই বাড়ি যাব, আমার দরকার নেই অত। বাড়ি যাচ্ছি, আমাদের যারা ডানকুনির এইদিকে থাকেন তারা জানেন আমাদের এখানকার একটা মাঠ আছে, বই মেলা হয়, খুব জনপ্রিয়। তো ওই মাঠের পাশ দিয়ে আমি যখন রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, জনবহুল রাস্তা, প্রায় রাত 12টা অবধি আপনি বুঝতে পারবেন না যে সন্ধেবেলা না রাত্রিবেলা, এরকম একটি জায়গা। ভদ্রমহিলা আমি নিজের চোখে দেখেছিলাম, ভদ্রমহিলা কিন্তু চলে গেছিলেন, সত্যি সত্যি ভদ্রমহিলা কিন্তু ছিলেন না। কিন্তু এইবার আমি দেখছি আমার পেছন পেছন সপাং সপাং করে ওই ভদ্রমহিলা আসছেন, চোখগুলো স্থির, পিছু নিয়েছে, এত ভয় লাগছে, আমি ভাবছি কি বিপদে পড়লাম, আমি আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে 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 যাচ্ছি, ভাবলাম যে কোথাও একটা গিয়ে বসে পড়বো, কোনো একটা দোকানে কোনো একটা অজুহাতে গিয়ে আমি বসে পড়বো, কেন এইরকম ব্যবহারটা তো স্বাভাবিক লাগছে না, এরকম কেন করছে আমার সঙ্গে। ভাবছি যে 2-1জনকে ডেকে বলি, কিন্তু বলতেও ভয় লাগছে, কি বলবো সবাইকে, এখন পুরো কাহিনী বলতে হবে, একেতে সারাদিনের পরিশ্রম, সেই কোন সকালে বেরিয়েছি, ভালো করে খাওয়া দাওয়া হয়নি, শরীরেও ক্লান্ত, তার মধ্যেই একটা নতুন উপদ্রব। উনি বলছেন, আমি আরও কিছুটা এগিয়ে গেলাম, তারপর একটা জায়গা আসে আমাদের একটু ফাঁকা, কম্পারেটিভলি ফাঁকা, তখনও যখন ওকে দেখছি ও আমার পিছু ছাড়লো না, মাঝখানে কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি, কিছু একটা চেনা লোককে দেখে অযথা একটা দুটো কেমন আছো বাড়ির কেমন বলে কথা বাড়ি, যদি একটু ভুল বুঝে চলে যায় বা ভয় পেয়ে চলে যায়, বা কোথাও একটা গিয়ে একটুখানি মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়ছি, এরকম নানা রকম কায়দা করছিলাম, কোনো কিছুতেই কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। তারপর একটু যে আমার বাড়ির ব্যাগটা যেখান থেকে আমি ব্যাগ নিলাম, এবার ওই রাস্তাটা বেশ, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এবার একটু বেশ ফাঁকা, মানে যে রাস্তা দিয়ে আসছিলাম তার তুলনায় এটা বেশ ফাঁকা। এত ভয় লাগছে, একজন সাধারণ মানুষ, আমার হাতে কোনো এমন কিছু নেই যে তাকে আমি ভয় দেখাবো, আক্রমণ না করি, ভয় দেখাবো তেমন কোনো ব্যবস্থা নেই, বাড়িতেও সেরকম কেউ নেই যে ডাকবো এসে আমাকে বাঁচাবে বা কিছু। তার মধ্যে এরকম একটা ঘটনা আমি না সহ্য করতে পারছিলাম না, শরীর এত খারাপ লাগছিল, কখন আমি রাস্তায় পড়ে গেছি আমি বুঝতে পারিনি।
মাথাটা ঘুরে গেছে, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর দু একজন চেনা জানা দূর থেকে হই হই করতে করতে, আরে কী হলো কী হলো কী হলো, ব্যস্ত যাচ্ছিলেন। কয়েকজন সাইকেল নিয়ে যাচ্ছিলো, তারা দাঁড়িয়ে পড়লো, আরও 5 জনকে ডেকে আনলো। বললাম এরম এরম এখানে বাড়ি। চেনা দু একজনকে পেয়ে গেলাম, তারা কোনো রকমে বাড়ি দিল। তখন যখন আমি পেছন ঘুরলাম ওই অবস্থাতেও দেখলাম যে কোথাও কেউ নেই। এরপর আর আমি 2-3 দিন বেরোইনি। 3-4 দিন বাদে পেটের দায়ে বেরোতেই হবে, আবার বেরোতে শুরু করলাম। এবারে যেটা আমি ফিল করছি, প্রথম 2-3 দিন কোনো সমস্যা হয়নি, তারপর থেকে হঠাৎ একদিন কোথাও কেউ যেন মাথায় চাগাড় দিল, আচ্ছা ওই মহিলার সঙ্গে আবার এই রুটে আমার দেখা হয়ে যাবে না তো? আচ্ছা এই রুটটা কি আমাকে চেঞ্জ করতে হবে? কারণ আমরা হকার হতে পারি, আমরা কিন্তু যখন তখন এভাবে যেখানে সেখানে সেল করতে পারি না, আমাদেরও অনেক নিয়মকানুন আছে। আমাদের লাইনে যারা আছেন আপনারা জানেন, তো অযথা ওইসব নিয়মকানুনের কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না। মনে আসতে না আসতেই কিছু না, ট্রেনে বসে আছি অনেকক্ষণ, এদিক ওদিক কম্পার্টমেন্টে সেদিন অনেকটা বেশি বিক্রি বাটাও অন্যদিনের তুলনায় বেশি হয়েছে। আর এবার থেকে লজেন্সের সঙ্গে সঙ্গে আমি ঝাল বাদাম এগুলোও রাখা শুরু করেছি। বলছি যে পেছন ঘুরে দেখলাম যে কেউ নেই, অথচ পিঠে একটা এরকম করে যেন কেউ টোকা মেরে, যেমন চেনা জানা লোক ডাকলে ভাবলাম হয়তো কে লজেন্স নেবে। আমি হ্যাঁ বলেছি, পেছন ঘুরেছি, কি যে কেউ নেই। পেছন ঘুরলাম, যাক মনের ভুল, বা কারোর হয়তো হাত এমনি লেগে গেছে গায়ে। আবারও সেই কাঁধের কাছে টোকা। না অদ্ভুত ব্যাপার, কেউ কি মজা করছে নাকি? একটু সরে এসে ট্রেনের হাতল ধরে দাঁড়ালাম, এবার কেউ তো আর করতে পারবে না। কেউ কোথাও কিচ্ছু নেই, মানে মানুষজন আছে সবাই যে যার নিজের মতো ব্যস্ত। ট্রেনও যে খুব ফাঁকা তা নয়, ভালো ভিড় আছে, কিন্তু যে যার নিজের কাজে। আমাকে নিয়ে কেউ বিরক্ত করছে বা আমার সঙ্গে তামাশা করবে এরকম আমি কাউকে কিছু দেখলাম না। এরপর আমার ভয়টা আরও বাড়লো যখন আমি দাঁড়িয়ে আছি হ্যান্ডেলটা ধরে এবং দেখছি আশেপাশে সবাই যে যার ব্যস্ত, কেউ কোথাও সেরকম বিরক্তের মতো পজিশনে নেই, কাঁধে কে টোকা মারছে। আবার পেছন ফিরলাম, কেউ নেই। এবারে আমার আর শরীর কাঁপতে শুরু করেছে। দেখছি পেছন ঘুরেও দেখছি কেউ নেই, অথচ পিঠের টোকাটা একটা অদৃশ্য টোকা আমার পিঠে হয়ে চলেছে। আমি তখন ভাবতেই লাগলাম, আচ্ছা এটা আমার কোনো রোগ নয় তো, আমার কোনো নার্ভের রোগ হচ্ছে না তো? হয়তো এমন কোনো রোগ আছে যে যেন মনে হয় যেন পিঠে টোকা লাগছে। কত কিছু তো এখন শুনি মোবাইলে, এরকম কোনো রোগ হচ্ছে না তো? আমি হয়তো অযথা ভয় পাচ্ছি। কতক্ষণ এরকম হয়েছে আমি বলতে পারবো না। লাস্টে ওরে বাবারে বলে ওই ভিড় ট্রেনেতেই আমি ব্যাগ শুদ্ধ পড়ে মাটিতে বসে পড়েছি। 2-3 জন লোক সহৃদয় তারা তুললেন যে কি হলো, মাথা ঘুরে গেছে নাকি দাদা, বসুন বসুন বসুন। 1-2 জন তো ইয়াং ছেলে উঠে দাঁড়িয়ে আমাকে বসতে দিল, কাকু বসুন এরকম। একজন জলও দিল। কেউ বলছে কিছু আপনার কাছে খাবার আছে, এগুলো থেকে কিছু বাদাম বা কিছু নিয়ে খান না, মনে হয় প্রেশার ফল করেছে আপনার। আমি আর কি বলবো, তখন কিন্তু টোকার ব্যাপারটা কমে গেছে, শরীর কিন্তু থরথর করে তখনও কাঁপছে। বললো আপনি কি করে যাবেন, কোথায় নামবেন? বললাম আমি ডানকুনিতে নামবো। বাড়িতে কেউ আছে? বললো বাড়িতে তো 2 ছেলে আছে, ছেলেরা লেখাপড়া। এই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, যতটুকু আওয়াজ বেরোচ্ছে ততটুকু বললাম। তখন বলছেন যে ঠিক আছে দাঁড়ান, ফোনটার নাম্বারটা দিন, আপনার ছেলের নাম্বার বা বাড়ির কারো নাম্বার বলুন। ছেলের কাছে তো ফোন নিয়ে যায় না, ফোনটা ওর বাড়িতে থাকে। আমার স্ত্রী এরকম ক্যান্সার পেশেন্ট, এরকম আর্থিক অবস্থা ভালো না, বাধ্য হয়ে কাজে নেমেছি। বলছে কাকু ভয় পাবেন না, একদম চিন্তা করবেন না, কি হচ্ছে, কি শরীরে কষ্ট হচ্ছে বলুন। বললাম না শরীরটা কাঁপছে থরথর করে। বলো ও আচ্ছা আপনার তাহলে সুগার আছে, আপনার প্রেশার ফল করেছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা চলতে চলতে বাড়িতে তো স্ত্রী অসুস্থ, ভয় পাবে। তো কী ভাগ্যে সেদিনকে ছেলেকে ফোনে পেয়ে গেছে, কোচিংয়ে যায়নি না, চলে এসছে, অত কিছু মনে করতে পারলাম না। যাই হোক,
বলো তোমার বাবার শরীরটা খারাপ লাগছে, তো ডানকুনি স্টেশনে তুমি আসতে পারবে, বাবাকে নিয়ে যাবে ধরে ধরে। ওনার মানে এই অবস্থায় ওনাকে একা ছেড়ে দেওয়াটা যাবে না, উনি পড়ে গেছিলেন ট্রেনের মধ্যে। ছেলে তো খুব ভয় পেয়ে গেছে, বলছে হ্যাঁ আমি যাচ্ছি। কোন কম্পার্টমেন্টে আছে বলে এরম এরম বললো যে এইখানটা দাঁড়াও, ডানকুনিতে কয়েকজন বুঝলাম যে নামবে, এখানটায় দাঁড়াও, এখানটা দাঁড়ালে বাবাকে আমরা নামিয়ে আমরা ধরে ধরে তোমার হাতে হ্যান্ড ওভার করে দেবো, তোমার চিন্তা নেই ভাই। তো কী রঙের জামা পরে আছো এইসব বলা হলো, বলো ঠিক আছে। তারপর বাবা তো আছে, ছেলেকে তো চিনেই নেবে। তো ওনারা এত ভালো, আমাকে ধরে ধরে ছেলের কাছে দিয়ে দিল। ছেলে আমাকে পেয়ে বলল বাবা কি হয়েছে। তারপর রিক্সা করে আমি আর ছেলে বাড়ি আসছি। আমি বললাম রিক্সার দরকার নেই, তুই আমাকে এমনি ধর, আমি বাড়ি চলে যাবো। ও বললো না বাবা তুই পারবে না, তোমার শরীর বেশ খারাপ, তুমি চলো। তো রিক্সাওয়ালা ভাই তিনিও আমার বহু বছরের পরিচিত। বললো কোনো টাকা পয়সা লাগবে না, এই শরীর খারাপ বৌদির, তুমি এইসব ভাবনা চিন্তা করতে করতেই তুমিও অসুস্থ হয়ে যাবে। এই রোগ যার বাড়িতে ঢোকে সে রোগী তো যায়, তার সঙ্গে পুরো পরিবার অন্যছাড়া হয়ে যায়, তার বড় প্রমাণ তুমি। এসব কথাবার্তা বলছে। ছেলেও বলে এসব কথা শুনতে আজকাল আর ভালো লাগে না। বলছেন আসছি বেশ ঠিক আছে। এরপর ওদের পেছনে মনে হচ্ছে যেন রিক্সার পেছনে কে যেন উঠে দাঁড়িয়ে আছে, পরিষ্কার মনে হচ্ছে। আবার পেছনে পিঠের হালকা করে ঠকঠক ঠকঠক। আমি ছেলেকে বললাম ওই দেখ আবার শুরু হয়ে গেছে, ওই দেখ বাবু আবার শুরু হয়ে গেছে, বাবু আমি আর পাচ্ছি না, আমাকে পাগল করে দেবে, কী কুক্ষণে লজেস বিক্রি। তখন এই রিক্সাওয়ালা দাদাও ভয় পেয়ে গেছে যে কী হয়েছে কী হয়েছে, ভয় পাচ্ছ কেন, হয়েছেটা কি বলো, সব খুলে বলো। হ্যাঁ আমি বললে বিশ্বাস করবে না, কিন্তু আমাকে বড্ড উৎপাত করছে, আমি গরিব মানুষ, আমি কী করেছি, মানে এরকম উনি বলা বলি শুরু করে দিয়েছেন। বলছে কি হয়েছে বলো। তখন সবটা বলার পর বললো আসলে তুমি কোনো প্রেতাত্মার পাল্লায় পড়েছ, এ কোনো মানুষ না। বলে যদি তাই হবে, বাড়ি অবধি উনি এলেন, উনি আমার সঙ্গে বাড়িতে এলেন, আমার যে ঘরে আমার স্ত্রী শুয়েছিল কষ্ট করে উঠে বসলো, সেও তো শুনে ভয় পেয়ে গেছে, কিন্তু তার শরীরে জোর নেই, সে কী আর বলবে। তখন ওই রিক্সাওয়ালা দাদা বললেন যে অনেক সময় এরা কি না ছদ্মবেশে থাকে, যে কোনো ব্যাপার না, কারোকে ভর করে তার শরীরের মধ্যে ঢুকে ওরকম ট্রেনে বাসে ঘুরে ঘুরে বেড়ায়, বা অনেক সময় এরা নিজেদের দলে লোক বাড়াবার জন্য এরকম করে। বলে আমাদের ডানকুনিতে এরকম কয়েকটা কেস হয়েছে, তুমি হয়তো জানো না। এরা যার ওপর ভর করে তাকে নিয়ে গিয়ে লাইনে ফেলে, হয়তো নিজেও লাইনে মারা গেছে, এবার ও চায় যে আমার দলে লোক ভারী হোক, এরম বিষয়। তো এরকম নাকি ভদ্রলোক বহু দিন কষ্ট করেছেন, তারপর শিবধামে গিয়ে নাকি ওনার সমস্যার সমাধান হয়। তারপর স্ত্রী মারা যান। স্ত্রী মারা যাওয়ার পর উনি বেশ কিছুদিন কাজকর্মে বসেননি। বর্তমানে উনি কাজ করছেন আস্তে আস্তে। বড় ছেলেটা একটা কাজ পেয়ে গেছে, ছোট ছেলেটা লেখাপড়া করছে। বড় ছেলেটা আর বেশি দূর পড়াশুনো করলো না, উচ্চ মাধ্যমিক দিয়ে একটা কাজ পেয়ে গেছে, ডেলিভারি চাকরি পেয়েছে, মোটামুটি ওদের সংসার চলে যাচ্ছে। বললো বাবা যদি লেখাপড়া করতে হয় কাজ করতে করতে করবো, তুমি অনেক কষ্ট করেছো, আর এরম করতে হবে না তোমাকে, কিন্তু তোমাকে আর কষ্ট করতে দেবো না। তো ছেলের এনহায়ানো কথায় মনে জোর পেয়েছি। তো এইবার যিনি ঘটনাটা এতক্ষণ শুনছিলেন সবটা, তিনি না বিশ্বাস করেননি। এবার তিনি তার কথা বলছেন। বলে আমি যখন পুরোটা শুনলাম, মুখে কিছু বলিনি, বললাম হতে পারে, কিন্তু এক ফোঁটা আমি বিশ্বাস করিনি। বলে আমি বিশ্বাস করতাম যদি এটা কোনো গাঁগঞ্জ হতো, বা খুব একটা নিরালা স্টেশন, যেমন গল্পেতে শুনি আমরা, দিনে একটা ট্রেন নামে আগেকার দিনে হতো, রাত হলেই ধুধু করছে মাঠ, অন্ধকার, গ্যাসের বাতি জ্বলছে। শিয়ালদা স্টেশনের মতো জনবহুল একটা স্টেশন, মানে দেশ বিদেশি কত লোকের ভিড়, মানে মানুষের হাঁটার জায়গা নেই, সেখানে ভূত প্রেত হেঁটে বেড়াচ্ছে, এটা একটা বিশ্বাসযোগ্য বিষয়? বলে এরকম ভাবনা নিয়েই আমি ছিলাম। আমি বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করতামও না। এবার উনি বলছেন আমি সেদিনকে ঘটনাটা শোনার পর প্রায় 1 মাস কেটে গেছে,
এমন নয়, কেউ বলতে পারবেন না যে ঘটনা শোনার পর একটা মানসিকভাবে কোনো এফেক্ট হয়েছে বলে আমার কোনো এফেক্ট হয়নি। এসব আমি বুজরুকি প্রচুর শুনি। আমি মনে করি মানুষের দুর্বল মনে, ওনার যেহেতু স্ত্রীকে নিয়ে অসুস্থ, আমি ওনাকে ছোট করছি না, স্ত্রীকে নিয়ে শরীর অসুস্থ, স্ত্রীর ক্যান্সার, নিজের শরীর খারাপ, সেই সব ক্ষেত্রে নানা রকম মানুষ হ্যালুসিনেশন হয়। কিন্তু এমনিতে এইসব হয় না, ভূত টুত কিছু না, ওগুলো কল্পনা। ভূত আবার কি, এত তাহলে সবাই তো হতো, ওনার সঙ্গেই বা কেন হলো? আর ভূত দেহ ধারণ কী করে করবে? নিজেকে এরকম অনেক বুঝিয়েছিলাম। আমি মিথ্যা কথা বলবো না, কয়েকজনের সঙ্গে কথা বলছি, তাদের নিয়ে সঙ্গে বেশি ব্যাপারটা নিয়ে হাসাহাসি করেছি যে এইসব ঘটনা লোকে বলে, আবার এদের ঘটনা শুনে লোকে মুখে মুখে প্রচার হয়। আমি যেখানে জিনিসপত্র বিক্রি করি, শিয়ালদার থেকে আমি বললাম ফুটপাতে, সেখানে আমি একদিন বসে আছি, একটা অদ্ভুত চেহারার অল্প বয়সী মেয়ে, বয়স্ক নয় বা মাঝবয়সীও বলা যায় না, অল্প বয়সী মেয়ে এসে আমার জিনিসগুলো দেখছে একটার পর একটা। অনেক কাস্টমার এরকম থাকে, একটার পর একটা দেখে, দাম জিজ্ঞেস করে, বার্গেনিং করে, তারপর চলে যায়। তো দু তিনটে, আর আমাদের অভ্যেস হয়ে গেছে, আমরা বুঝতে পারি যে কে নেবে আর কে টাইম পাস করছে। তো কয়েকবার এটা কত দিলে দেবেন, এটা কত হলে দেবেন, এরমভাবে কয়েকবার কোয়েশ্চেন করতেই থাকলো। এবার যখন আমি বললাম যে না, এই দামে দেবো না দিদি, এটাতে হলে দিচ্ছি, না হলে আমি দেবো না, হলো অদ্ভুত কটকট করে আমার দিকে তাকালো। বলছে ওই যে উনি তাকালো না, ওনার চোখটা আমার ভালো লাগেনি। আর তারপর যেটা হলো, আমার বিশ্বাস অবিশ্বাস, আমার এতদিনের লোককে নিয়ে হাসা এক মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল। একটা ছোট্ট জিনিস, আমি যেখানটায় দাঁড়িয়ে জিনিসপত্র বিক্রি করি, সুযোগ পেলে বসি, নাহলে দাঁড়িয়ে থাকি, সেখানে মানুষ কি, একটা ছোট শিশু যদি সবে হাঁটতে শিখে, সেও যদি হাঁটে, তার গায়ে গা ঠেকে যাবে। কতটা ভিড়, কতটা জনবহুল এলাকা, সেটা বোঝানোর জন্য বলছি। সেখান দিয়ে সন্ধ্যাবেলায় ভদ্রমহিলা যখন হেঁটে যাচ্ছেন, আমি দেখছি প্রথমত তার সঙ্গে কারোর গায়ে ধাক্কা লাগছে না, সেটা একটা বিষয়। তার থেকে বড় কথা, ভদ্রমহিলা যখন চলে গেল, আমি দেখছি চুলটা অদ্ভুতভাবে নড়ছিল, যেটা আমার চোখকে দৃষ্টি আকর্ষণ করলো। চলে গেছে কাস্টমার, আমার দেখার কি দরকার? চুলটা এমনভাবে নড়ে উঠলো, ওটার জন্য আমার চোখটা ওখানে পড়লো। তারপর দেখছি চুল সমেত মাথাটা সামনের দিকে নেমে গেল, মানে বডিটা আছে, মাথা থেকে এটা নেই। এবং ওই ভিড়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছে না, যে যার নিজের, মানে টোটাল শিয়ালদা স্টেশন চত্বর নিজের গতিতে ট্রেন ধরার জন্য, কেউ নিজের জীবিকার প্রয়োজনে দৌড়াদৌড়ি করছে, সেই রকম একটা পজিশনে আমি দেখছি। সামনে ঘুরলো, কারণ একটা শরীরের সামনে পেছন বোঝা যায়, সেখানেও মাথা নেই, পেছনেও মাথা নেই, জাস্ট মাথাটা যেন মনে হচ্ছে বুকের কাছ থেকে, মানে পেটের দিকে নেমে, বা হাতে ধরে আছে, এরকম ধরতে পারেন। সে এগিয়ে চলে গেল। তারপর বলছি তো, চতুর্দিকে আমার ভোঁ ভোঁ করে মাথাটা ঘুরতে শুরু করে দিল, মানে চঞ্চন করে, মানে ব্রহ্মাণ্ড আমার ঘুরছে, হড় করে বমি করে ফেললাম। ওই অবস্থায় আমার কত মালপত্র নষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। পাশাপাশি সবাই ছুটে এলো, আমাকেও করলো। বলছে আজকে স্বীকার করতে লজ্জা নেই, পরে অনেক দিন বাদেই দাদার সঙ্গে যখন দেখা হয়েছিল, ক্ষমা চেয়ে কেঁদে ফেলেছিলাম। বলে কি হয়েছে ভাই, ভদ্রলোকের এত ভালো ব্যবহার। বলে দাদা, প্রথমে ক্ষমা করো, তোমাকে নিয়ে হাসাহাসি করেছিলাম বলে। কত নিজেকে বড় বিজ্ঞানী ভেবেছিলাম, কত বড় বড় কথা বলেছিলাম, তোমার সামনে বলিনি, পেছনে বলেছি, যে শরীর কি করে ধারণ করে, আর কাউকে তো হচ্ছে না, এই এত ভিড়ের মধ্যে ভূত কোথায় আসবে, কত কি বলেছি। কিন্তু ওই ভিড়ের মধ্যে এমন জিনিস আমাকে দেখিয়ে দিয়ে চলে গেল, এরপর আমার আর, মানে গোটা জীবনেও আর আমি অবিশ্বাস করতে পারবো না। আমাকে যদি কেউ এবার বানিয়েও বলে, তাকেও আমাকে বিশ্বাস করতে হবে, কেন আমি নিজের চোখে যা দেখলাম, এরপর আর কিছু হয় না। যেটা আমার বড় প্রশ্ন ছিল, এই ভিড়ের মধ্যে মানুষ হাঁটার জায়গা নেই, ভূত ঘুরছে, পাগলামি, সেটাই আমাকে দেখিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। মানে ভগবান বা
ভূত যাই বলুন, যারা বিশ্বাস করে না তাদের প্রতি বোধহয় এদের মানে বেশি সক্রিয় হয়ে যায়। এই ঘটনাটা বোধহয় তার প্রমাণ। তো শিয়ালদা স্টেশন চত্বর এবং ট্রেনকে ঘিরে এই অদ্ভুত একটি ঘটনা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করেছো কি না জানিও। আর একটা কথা লিখে দিয়ে যেও তো, সত্যি সত্যি ধরো যারা তোমরা আছো একদম বিশ্বাস করো না, যে ধর এগুলো সব বাজে কথা, তারাও যদি এরকম কাউকে হঠাৎ দেখো যে কথাবার্তা বলতে বলতে হেঁটে গেল, তারপর আর মাথাটা নেই, কেরম ফিল করবে? একটু লিখে দিও না, জানতে চাই তোমাদের অনুভূতিটা। আজকে এখানে শেষ করছি বন্ধুরা। কমেন্ট বক্স সেকশন নিয়ে আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।